হ্যালো টেরি স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। আজ 11ই আগস্ট 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব আমরা, যেমনটা প্রতিদিন করছি। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যারা প্রথমবারের জন্য যুক্ত হয়েছো, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং এই চ্যানেলেই আমরা প্রতিদিন সকাল 6টাতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাথে কিন্তু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর, মিক্সড জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে থাকি। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ পর্ব বাংলা ভাষায় কারেন্ট অ্যাফেয়ার্স, সেরা সেরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে দেখতে থাকো প্রতিদিনের এই কারেন্ট অ্যাফেয়ার্স পর্বটি। এই পর্বটি কারা কারা দেখবে? সমস্ত পরীক্ষা, সেন্ট্রাল এবং স্টেট লেভেল যত ধরনের এক্সাম আছে, যেখানে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেই সমস্ত পরীক্ষার জন্য এই পর্বটি ইম্পর্টেন্ট। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো। আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের ইনিশিয়েটিভ একটি, যেখানে আমরা অনলাইনের মাধ্যমে পেইড কোর্সে পড়িয়ে থাকি। আমাদের সেরা সেরা ওয়েস্ট বেঙ্গলের টিচাররা সেখানে পড়ায়। এবং অবশ্যই তোমরা এখানেও যদি যুক্ত হও, কিছু এক্সট্রা ফিচার্স আনলক করতে পারবে, যেমন লাইভ ক্লাস অবভিয়াসলি পাবে, সেটার রেকর্ডেরও দেখার অপশান থাকে। পিডিএফ পাবে। অনেকে কমেন্ট বক্সে আমার লিখে যে স্যার এই ক্লাসের পিডিএফ কোথায় পাবো? পিডিএফ আমাদের ব্যাচের স্টুডেন্টস যারা থাকে প্রত্যেকে কিন্তু পিডিএফ পায়, নোটস পায়, সাথে সাথে মক টেস্টও কিন্তু তাদের দেওয়া হয়। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই হেল্পলাইন নাম্বারে কল করতে পারো। চলো আমরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। T20 ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়লেন কে? ক্রিকেট খেলাতে তিনটি আন্তর্জাতিক স্বীকৃত ফরম্যাট আছে। একটা হচ্ছে টেস্ট ফরম্যাট, যেটা পিঙ্ক বা রেড বলে খেলা হয়, আর দুটি হোয়াইট বল টুর্নামেন্ট হয়। একটা হচ্ছে ওডিআই, যেটি 50 ওভারের খেলা, এবং আরেকটি হচ্ছে T20 ক্রিকেট, যেটাতে 20 ওভার করে খেলা হয়। তো এখানে T20 ক্রিকেটের ইতিহাসে বলা হচ্ছে, T20 ক্রিকেট এটার 2007 থেকে এর বিশ্বকাপ শুরু হয়েছে, T20 বিশ্বকাপ, এবং তারপরে আস্তে আস্তে পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে আমরা দেখব T20 বিভিন্ন লিগ শুরু হয়েছে, ইনক্লুডিং আমাদের ভারতবর্ষে 2008 সালে আইপিএল শুরু হয়েছিল। এবং বিশ্বের সবথেকে জনপ্রিয় T20 কোনো যদি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কথা বলা হয়, সেটা অবভিয়াসলি আইপিএল। তো আমাদের এখানে বলা হচ্ছে T20 ক্রিকেটের হিস্ট্রিতে বা T20 ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি রান গড়ার রেকর্ড যিনি করেছেন বা রান গড়লেন, তিনি হলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জশ বাটলার। দেখো, জশ বাটলার বিকামস অল টাইম লিডিং রান স্কোরার ইন T20 ক্রিকেট অবভিয়াসলি। তার সাথে সাথে বলা হচ্ছে বাটলার্স 106 50s is also the most half centuries scored by a player in the history of the format. এই ফরম্যাট T20 ফরম্যাটে সবথেকে বেশি রান করার রেকর্ড তিনি করলেন, ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে তিনি খেলেন। এবং ডেড স্টুডেন্টস 106টি 50 রানের ইনিংস খেলেছেন, 106টি 50s করে তিনি সবথেকে বেশি হাফ সেঞ্চুরি করার রেকর্ড করেছেন T20 ক্রিকেটে। এবারে দেখো, এখানে যে রেকর্ডের কথা বলা হচ্ছে, এই রেকর্ডটা শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেটের সাথে সাথে পুরো বিশ্বে যে বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বা T20 লিগ হয়, সব মিলে যেখানে যেখানে জস বাটলার খেলেন, সব মিলে কিন্তু T20 ফরম্যাটে সবথেকে সর্বোচ্চ রান স্কোরার তিনি হয়েছেন। এটা একটু মাথায় রাখবে, শুধু আন্তর্জাতিক নয়। ভারতের প্রথম হাই অল্টিটিউড মানে খুব উঁচুতে ওয়াইল্ড লাইফ সাফারি কোন অঞ্চলে চালু হতে চলেছে? ভারতের প্রথম হাই অল্টিটিউড ওয়াইল্ড লাইফ সাফারি চালু হতে চলেছে লাদাখে। দেখো, ইন্ডিয়াস ফার্স্ট হাই অল্টিটিউড ওয়াইল্ড লাইফ বা বন্য যে প্রাণী, সেই বন্য প্রাণী খুব উঁচু অঞ্চলে সাফারি করার একটা ব্যবস্থা টু বিগিন ইন লাদাখ। অলরাইট, লাদাখের পরবর্তী কোশ্চেন 3 নম্বর। ভারত ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ভারত আন্তর্জাতিক ধান সম্মেলন কনফারেন্স, এটা 2026 সালে কোথায় হবে? তো 3 নম্বর কোশ্চেন্সের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, এটি নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে। দ্য ভারত ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স 2026 takes place from October 23rd to 25th 2026। তো 2026 সালের 23 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে
এটা অনুষ্ঠিত হবে কোথায় হবে? অ্যাট ভারত মণ্ডপম ইন নিউ দিল্লি, নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। অর্গানাইজড বাই দ্য ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার্স ফেডারেশন, মানে ভারতবর্ষের ধান রপ্তানিকৃত একটা ফেডারেশন আছে, তাদের দ্বারা, যেটাকে IREF বলা হচ্ছে, তারা অনুষ্ঠিত করবে এটা দিল্লিতে। কোশ্চেন 4, সম্প্রতি পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্ট স্কলার্স পুরস্কারটি কে প্রদান করেছেন? আমাদের ভারতবর্ষের পুলিশ বা পুলিশ কর্মী যারা থাকে তাদেরকে প্রেসিডেন্ট স্কলার্স বলে একটা পুরস্কার দেওয়া হয়। এটা পুলিশদেরকে প্রদান করা সব থেকে সর্বোচ্চ সম্মান বা পুরস্কার আমরা বলতে পারি এই প্রেসিডেন্ট স্কলার্স। রিসেন্টলি আমাদের ভারতবর্ষের ওড়িশা পুলিশকে, এই কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব যারা অনেক মাস থেকে দেখছো তারা জানো, ওড়িশা পুলিশকে দ্রৌপদী মুর্মু কিন্তু প্রেসিডেন্ট স্কলার্স পুরস্কার দিয়েছিলেন, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সেই করেছি। এবং সম্প্রতি পুদুচেরি পুলিশকেও এটা প্রদান করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে কে প্রদান করেছেন। এক্ষেত্রে দ্রৌপদী মুর্মু হবে না, সঠিক উত্তর অপশন সিতে আছে অমিত শাহ। ইউনিয়ন হোম মিনিস্টার অ্যান্ড মিনিস্ট্রি অফ কোঅপারেশন শ্রী অমিত শাহ, আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় বিষয়ক মন্ত্রী অমিত শাহ প্রেজেন্টস দ্য প্রেসিডেন্ট স্কলার্স টু পুদুচেরি পুলিশ। তিনি এই সময় পুদুচেরিতে সফর করেছেন বা পুদুচেরি ভিজিটে তিনি আছেন, এবং সেই সময়ে সেই আবহে তিনি পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্ট স্কলার্স পুরস্কারটি দিয়েছেন। নেক্সট কোশ্চেন 5, ভারতের প্রথম AICTE আরিভাগাম, এআই অ্যান্ড ইনোভেশন একটা সিটি, আরিভাগাম, এটা ভারতের প্রথম AICTE বা এআই অ্যান্ড ইনোভেশন সিটি হতে চলেছে। এটি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হচ্ছে? এটি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে? সঠিক উত্তর তামিলনাড়ুতে প্রতিষ্ঠিত হবে। তামিলনাড়ু অ্যানাউন্সেস ইন্ডিয়াস ফার্স্ট AICTE আরিভাগাম। নেক্সট কোশ্চেন 6, সম্প্রতি কেন্দ্রীয় সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সংক্ষেপে যেটাকে আমরা ইডি বলি, কোন ডিরেক্টরের কার্যকাল আরো 1 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে? তো ইডির বর্তমান একজন ডিরেক্টর আছেন যার কার্যকাল আরো 1 বছর এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে, তিনি কে? রাহুল নবীন, সঞ্জয় কুমার মিশ্র, প্রবীণ সুদ এবং সামন্ত গোয়েল। সঠিক উত্তর অপশন এ রাহুল নবীন। গভর্নমেন্ট এক্সটেন্ডস টেনিওর অফ ইডি ডিরেক্টর রাহুল নবীন বাই 1 ইয়ার। কোশ্চেন 7, 11th বা 11তম ব্রিক্স সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? অলরেডি এটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে, কিন্তু কোথায় হয়েছে? ব্রিক্স কালচারস মিনিস্টার্স মিটিং বা সংস্কৃতি মন্ত্রীদের মিটিং, ব্রিক্সের ভারত সভাপতিত্ব করছে, ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন ব্রিক্সের সম্মেলন বা মিটিং অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন মন্ত্রী বা বিভিন্ন তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ পদাধিকারীদের মধ্যে। তো 11তম ব্রিক্স সংস্কৃত মন্ত্রকদের বা মন্ত্রীদের মিটিং হলো মধ্যপ্রদেশের ভোপালে। 11th ব্রিক্স কালচারস মিনিস্টার মিটিং কনক্লুডেডস ইন ভোপাল, এটা ভোপালে সম্পন্ন হয়ে গেছে। ভোপাল ডিক্লারেশন অ্যাডপ্টেড, তো খুব গুরুত্বপূর্ণ এটা, ভোপাল ডিক্লারেশন কিসের সাথে যুক্ত? ডিক্লারেশন মিন্স হচ্ছে ঘোষণাপত্র। তো ভোপাল ঘোষণাপত্র গ্রহণ করা হয়েছে যেটা যুক্ত হচ্ছে সংস্কৃতির সাথে, বুঝলে? কোশ্চেন 8, আজকের আমাদের 8 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পরম প্রজ্ঞা নামক AI চালিত সুপার কম্পিউটিং সুবিধাটি কোথায় উদ্বোধন করেছে? এটা রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে। ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটারের নাম ছিল জানো কি? পরম 8000। তো পরম প্রজ্ঞা নামক একটা AI চালিত সুপার কম্পিউটিং সুবিধা সম্প্রতি বা ফ্যাসিলিটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে IIT দিল্লিতে। PM মোদি ইনোগ্রেটস পরম প্রজ্ঞা AI powered super computing facility honors students at IIT Delhi's 57th convection। তো
আইআইটি দিল্লির কনভোকেশন, মাফ করবে, আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠান, সেখানে টেরি স্টুডেন্টস সম্প্রতি তিনি ছাত্রছাত্রীদের সম্মানিত করেছেন এবং সাথে সাথে এই সুপার কম্পিউটিং এআই পাওয়ার সুপার কম্পিউটিং ফ্যাসিলিটিটি উদ্বোধন করেছেন। কোশ্চেন্স 9, প্রতি বছর 10ই আগস্ট বিশ্বজুড়ে কোন দিবসটি পালিত হয়? গতকাল একটি দিবস পালিত হলো এবং সেই দিবসটি হলো কি জানো? আন্তর্জাতিক বা বিশ্ব সিংহ দিবস, যেটাকে আমরা বলছি ওয়ার্ল্ড লায়ন ডে, ইজ অ্যান অ্যানুয়াল ইভেন্ট দ্যাট টেক প্লেস অন আগস্ট 10। প্রতি বছর 10ই আগস্ট এটা পড়ে বিশ্ব সিংহ দিবস। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। TWS একাডেমি অ্যাপ, সেখানে বর্তমানে কি কি ব্যাচ চলছে, কম্বাইন্ড ফাউন্ডেশন, এসএসসি জিডিএমটিএস, গ্রাম পঞ্চায়েত এবং এক্সেট্রা বিভিন্ন ব্যাচ ইনক্লুডিং WP কেপি অ্যান্ড এএনএম জিএনএম ব্যাচও আমাদের এখানে অন লাইভ চলছে। তো এখন করণীয় কি? করণীয় হচ্ছে যারা ব্যাচে অ্যাডমিশন নাওনি এখনো, বা ব্যাচ যাদের একটাও ব্যাচ এখনো তুমি কমপ্লিট করনি, আমি বলবো চলে আসো 7.0 বা WP কেপি, যে চাকরিটাকে তুমি ফলো করছো 7.0টা কি, একটা ব্যাচে ভর্তি হলো তোমার সমস্ত পরীক্ষা কিন্তু এখান থেকে কভার হবে, বুঝেছো? তো অবশ্যই একটা ব্যাচ যদি তুমি নিতে পারো তাহলে 7.0টাকেই নেওয়ার চেষ্টা করবে। আর যদি তুমি কোনো আলাদা পরীক্ষা গ্রাম পঞ্চায়েত অথবা এএনএম জিএনএমকে টার্গেট করো তাহলে অবশ্যই সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। যদি তোমার কোনো ছোট ভাই বোন থাকে যে এএনএম জিএনএমটাকে ফলো মানে ব্যাচে অ্যাডমিশন নিতে চায় বা এএনএম জিএনএম পরীক্ষা দেবে, তাদেরকেও তোমরা রিকমেন্ড করতে পারো এই ব্যাচটা। তো অবশ্যই, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তো আমাদের নাম্বারে ফোন করতে পারো, এই যে নিচে নাম্বারটা দেওয়া আছে এখানে। চলো আজকে আমরা এবার একটু জিকে প্রশ্ন উত্তর দেখি, কি কি জিকে প্রশ্ন আছে। প্রথম জিকে স্ক্রিনে, চলো আরো একবার মনে করে দিই, সবাই পর্বটিতে একটা করে লাইক করে ফেলো। ভাইগাই নদীর তীরে কোন শহরটি অবস্থিত? ভাইগাই বলে যে নদীটি আছে, এই নদীর তীরে অবস্থিত আছে মাদুরাই। আচ্ছা, মাদুরাইটা তামিলনাড়ুর একটি শহর। মাদুরাই শহরটাকে আমরা বলে থাকি উৎসবের শহর বা সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয়। আচ্ছা, দেখো এখানে বলা হচ্ছে আমাদের ভারতবর্ষের কিছু শহর, উল্লেখযোগ্য শহর, এবং সেগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত। প্রথমেই আমরা যে শহরের নামটা পাচ্ছি সেটি হলো আমেদাবাদ। গুজরাটের আমেদাবাদ সবরমতীর তীরে আছে। শুধু আমেদাবাদ নয়, গুজরাটের আরেকটা খুব উল্লেখযোগ্য শহর যেটার নাম গান্ধীনগর, সেই গান্ধীনগরও অবস্থিত আছে সবরমতী নদীর তীরে। শ্রীনগর জম্মু কাশ্মীরে অবস্থিত ঝিলমের তীরে। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে। মাদুরাই ভাইগাইয়ের তীরে। জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে। নাসিক গোদাবরীর তীরে। কটক মহানদীর তীরে অ্যান্ড অলসো সম্বলপুর হচ্ছে মহানদী রিভার ব্যাঙ্কসে অবস্থিত। গুয়াহাটি এবং ডিব্রুগড় অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে। জব্বলপুর নর্মদার তীরে এবং তিরুচিরাপল্লী অবস্থিত কাবেরী নদীর তীরে। তাহলে আমরা এখানে কয়েকটা শহরের নাম এবং সেটা কোন নদীর তীরে অবস্থিত সেটা দেখে নিলাম। এছাড়া দেখো এখানে আমরা একটা খবর পাচ্ছি, কোটা রাজস্থানের মধ্যে পড়ে কোটা শহর, এটা না চম্বল নদীর তীরে অবস্থিত, লিখে নেবে, হ্যাঁ। আচ্ছা, উজ্জয়িন বলে শহর, এটা অবস্থিত আছে কোথায়? এটা অবস্থিত আছে ডেরি স্টুডেন্টস শিপ্রা নদীর তীরে। আচ্ছা, আরেকটা তো এখানে বলে দেওয়া আছে, তিরুচিরাপল্লী অবস্থিত কাবেরীর তীরে। নেক্সট কোশ্চেন 2, গুপ্তদের রাজধানী ছিল ড্যাশে, কোথায় গুপ্তদের রাজধানী ছিল? পাটলিপুত্র, রাজগৃহ, বৈশালী এবং কনৌজ। দেখো রাজগৃহ হচ্ছে মগধের প্রাচীন রাজধানী, এটা লিখে রাখবে, বা মগধের প্রথম রাজধানী, এবং পরবর্তীতে মগধের রাজধানী চেঞ্জ হয়, কোথায় যায়? মগধের রাজধানী পরবর্তীতে ডের স্টুডেন্টস রাজগৃহ থেকে পাটলিপুত্রে চলে যায়। পাটলিপুত্র মগধের দ্বিতীয় রাজধানী, এবং এটা অলসো গুপ্তদেরও কিন্তু রাজধানী হিসাবে পরিচিত ছিল। শুধু গুপ্ত নয়, আমাদের বাংলা অঞ্চলে যে পাল বংশ ছিল তাদেরও রাজধানী ছিল পাটলিপুত্র। বৈশালী লিখে ফেলো, বৈশালী হচ্ছে শিশুনাগ বংশের রাজধানী ছিল, যেটা মগধে শাসনকারী
একটা বংশ ছিল শিশুনাগ, সেই শিশুনাগ বংশের রাজধানী ছিল বৈশালী। এবং আরেকটা এখানে আমরা রাজধানী পাচ্ছি কনৌজ। কনৌজ ছিল হর্ষবর্ধনের রাজধানী। হর্ষবর্ধন, আমি এখানে হর্ষের রাজধানী লিখছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজে ছিল। নেক্সট প্রশ্ন 3, বিখ্যাত সেলুলার জেল কোথায় অবস্থিত? সেলুলার জেল এটা আরেকটা নামে পরিচিত, এটাকে কালাপানি বলা হয়। এই যে কালাপানি বা সেলুলার জেল এটা কোথায় আছে? কার নিকোবর, রাডিনগর, শ্রী বিজয়পুরম এবং মায়াবন্দর। অ্যান্সার অপশন সিতে পাচ্ছি শ্রী বিজয়পুরম। এটাই হচ্ছে পোর্ট ব্লেয়ারের নতুন নাম। ওকে, পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী ছিল, এখনো রাজধানী, বাট সেটার নাম চেঞ্জ হয়ে গেছে শ্রী বিজয়পুরম। নেক্সট প্রশ্ন 4, কোশ্চেনটা একটু কঠিন। উইম্বলডন টেনিসে পুরুষদের একক ফাইনালে সবচেয়ে দীর্ঘ সময় প্রায় 5 ঘন্টা ধরে চলা ম্যাচটি কোন দুই খেলোয়াড়ের মধ্যে হয়েছিল? এটা 2019 সালের একটা ঘটনা, একটা রেকর্ড হয়েছিল। উইম্বলডন তোমরা জানো নিশ্চয়ই, এটা টেনিস টুর্নামেন্ট যেটা খেলা হয় তোমার লন্ডনে, এবং এটা ঘাসের কোর্টে খেলা হয়। উইম্বলডন টেনিস টুর্নামেন্টের কিং বলা হয়ে থাকে রজার ফেডারারকে, যিনি একজন সুইজারল্যান্ডের টেনিস খেলোয়াড়। আচ্ছা, আরেকজন পুরো বিশ্বের মধ্যে সবথেকে বেশি সিঙ্গেলস টেনিস গ্র্যান্ড স্ল্যাম জিতে রেখেছেন, যার নাম নোভাক জোকোভিচ। এই দুজনের মধ্যে ফাইনাল খেলা হয় এবং সর্বশেষ নোভাক জোকোভিচ এটা জিতেছিল 2019 সালে। এটা উইম্বলডন ফাইনালের সবচেয়ে দীর্ঘতম ম্যাচ। ওকে, দেখো এবারে আমরা ইতিহাসের একটা দীর্ঘতম ম্যাচ দেখি। টেনিস ইতিহাসের সবথেকে দীর্ঘতম ম্যাচ ছিল উইম্বলডনেই, বাট সেটা কোনো ফাইনাল ম্যাচ ছিল না। দীর্ঘতম টেনিস ম্যাচ যখন স্কোরবোর্ডটিও কাজ করা বন্ধ করে দিয়েছিল 2010 সালের দিকে, উইম্বলডনে জন ইসনার এবং নিকোলাস মাহুতের মধ্যে অনুষ্ঠিত, একজন আমেরিকান এবং আরেকজন ফ্রেঞ্চ ছিলেন, এই দুজনের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘতম টেনিস ম্যাচটি প্রায় 11 ঘন্টা 5 মিনিট স্থায়ী হয়েছিল এবং এটি 3 দিন ধরে চলেছিল। বুঝতে পারছো কেমন ম্যাচ? 3 দিন ধরে চলেছিল, এমনকি স্কোরবোর্ড কাজ করা বন্ধ করে দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ছিলেন জন ইসনার এবং ফরাসি ছিলেন নিকোলাস মাহুত, এদের দুজনের মধ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এটা পুরো টেনিসের ইতিহাসে সব থেকে দীর্ঘতম ম্যাচ, গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সব থেকে দীর্ঘতম ম্যাচ ছিল এটা, 11 ঘন্টা 5 মিনিট ধরে চলে। আর ফাইনাল, উইম্বলডন ফাইনালে যেটা সব থেকে দীর্ঘতম ম্যাচ, সেটা 2019 সালে হয় নোভাক জোকোভিচ এবং ফেদেরারের মধ্যে। নেক্সট কোশ্চেন 5, 1830 সালে কলকাতায় ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হচ্ছে রাধাকান্ত দেব প্রতিষ্ঠা করেন। আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে কি বলা হয়? আলোর প্রভাবে যখন উদ্ভিদের বৃদ্ধি হবে সেটাকে আমরা বলবো ফটোট্রপিজম। কাশ্মীরের কোন মাটিতে জাফরান চাষ সবচেয়ে ভালো হয়? জাফরান, কাশ্মীর আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি জাফরান উৎপাদন করে এবং কাশ্মীরে একটা মৃত্তিকা, সেটাতে খুব ভালো জাফরান চাষ হয়। মাটিটা কি জানো? সেটি হলো কারেওয়া মাটি। আইন অমান্য আন্দোলনের সূচনাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল? 1930 সালের দিকে, এবং সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? আইন অমান্য আন্দোলনের সূচনাকালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের রচয়িতাকে? দ্য মার্চেন্ট অফ ভেনিস লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কিছু গুরুত্বপূর্ণ নাটক সম্পর্কে তোমরা এখানে জেনে রাখো: হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, রোমিও অ্যান্ড জুলিয়েট, জুলিয়াস সিজার। এগুলো হচ্ছে
শেক্সপিয়ারের লেখা বিখ্যাত কয়েকটি নাটক। নেক্সট লাস্ট কোশ্চেন্স। কর্মচারী, সরি এটার আমার অ্যানিমেশন দেওয়া হয়নি, তো দেখেই উত্তর করো। কর্মচারীর বেতন কোন খাতে কর ধার্য করা হয়? অবভিয়াসলি এটা সঠিক উত্তর কি হবে? অপশন সি, বেতন থেকে আয়। দেখো, কর্মচারীর বেতন বা আয়, বেতন থেকে আয় বা ইনকাম ফ্রম স্যালারিজ নামক নির্দিষ্ট কর খাতের কর ধার্য করা হয়ে থাকে। এদের আলাদাভাবে কর ধার্য করা হয়, ট্যাক্স ধার্য করা হয়, যেটাকে বলা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারিজ। ওকে। যক্ষ্মা রোগটি মানবদেহে প্রধানত কোন অঙ্গকে বেশি আক্রমণ করে? কমেন্ট বক্সে জানাবে। এটি তোমাদের আজকের বাড়ির কাজ দিলাম এবং ক্লাসটি শেষ করব আমরা এখানেই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলো। টাটা।